নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৪৯তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক না ভেলকি। হেমেন্দ্র কুমার রায় বাংলা শিশু কিশোর সাহিত্যের এক প্রতিনিধি স্থানীয় ব্যক্তি। ১৯০৩ সালে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা বইয়ের সংখ্যা ৮০-ও বেশি। সমস্ত রকমের লেখায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। কবিতা, নাটক, হাসি, ভৌতিক, অ্যাডভেঞ্চার কিংবা ঐতিহাসিক। বহু গান লিখেছেন, নাচ শেখাতেন, নাটকও লিখেছেন। সম্পাদনা করেছেন নাটক বিষয়ক সাময়িক পত্র নাচঘর। পরবর্তীকালে ছোটদের বিখ্যাত পত্রিকা রং মশালেরও সম্পাদনা করেছেন। তার সৃষ্ট গোয়েন্দা কাহিনীর নায়ক জয়ন্ত মানিক বা অ্যাডভেঞ্চার কাহিনীর নায়ক বিমল কুমার আজও অমর। দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়েছে তার অজস্র বই, আবার যখের ধন, জগৎ শ্বেতের রত্নকুটির, কিংকং ইত্যাদি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। এটি একটি সত্য ঘটনা। প্রখ্যাত হাতি শিকারী ডব্লিউ ব্যাকলে সাহেব তার বিগ গেম হান্টিং ইন সেন্ট্রাল আফ্রিকা বইয়ের মধ্যে এটি লিপিবদ্ধ করেছেন। স্মিথ নামে এক শিকারী বন্ধু তার কাছে বলেছিলেন এই গল্পটি। এখন আমরা স্মিথের মুখ থেকে এই গল্পটি শুনব। হ্যাঁ, আফ্রিকায় অনেক বিচিত্র ঘটনাই ঘটে। তখন আমি ছিলাম কঙ্গো প্রদেশে, যেখানে গ্রিবুঙ্গুই ও চারি নদী পরস্পরের সঙ্গে মিশেছে। সেখানে পেয়েছিলাম একখানা খালি বাড়ি, সাধারণ বাড়ি, তার উপরে ঘাসে ছাওয়া চাল এবং তার চারিদিকে বেষ্টন করে বারান্দা। প্রথম দিনে আমার মালপত্র বারান্দাতেই তোলা হয়। পাহারা দেওয়ার জন্য রাত্রে সেখানে রইল দুজন বেয়ারা। রাত ৯টা বাজতেই নৈশ ভোজনের পর শয্যায় গিয়ে আশ্রয় নিলাম এবং ঘুমিয়ে পড়তে বিলম্ব হলো না। কিন্তু খানিক পরেই ঘুম গেল ভেঙে এবং শুনতে পেলাম বাইরে থেকে বন্ধ দরজার উপর আছড়া আছড়ির শব্দ হচ্ছে। জিজ্ঞাসা করলাম, কে? কারুর সাড়া নেই, শুধু শব্দটা গেল থেমে। ভাবলাম কোনো জন্তু জানোয়ার হবে, আর মাথা না ঘামিয়ে আবার ঘুমোবার চেষ্টা করলাম। কিন্তু কিছুক্ষণ পরেই আবার আছড়া আছড়ির শব্দ। আবার বললাম, কে? কিন্তু আবার কোনো সাড়া না পেয়ে উঠে আলো জেলে ঘরের দরজা খুললাম। কেউ কোথাও নেই। বারান্দায় শুয়ে ঘুমিয়ে আছে কেবল আমার দুজন বেয়ারা। কিছুই বুঝতে না পেরে দরজা বন্ধ করে আলো না নিভিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মিনিট কয়েক যেতে না যেতেই আবার শুরু হলো আছড়াছড়ি। এবারে ভারী রাগ হলো। লাফ মেরে বিছানা ছেড়ে গালাগালি দিতে দিতে খুলে ফেললাম ঘরের দরজা। উফ, আচ্ছা জ্বালাতন বটে তো। কে হে ভাই এত রাত্রিবেলা? সব ফাঁকা। চারিদিকের বারান্দায় এক চক্কর ঘুরে এলাম দ্রুত পদে। বেয়ারাটা তেমনই ঘুমাচ্ছে, কোনো জনপ্রাণী আশেপাশে নেই। এবারে রীতিমতো হতবম্বের মতো ঘরের ভেতর ফিরে এলাম। কেউ নেই, তাহলে শব্দ করছি কে? শুয়ে শুয়ে এই কথা ভাবছি। তারপরে আবার কে দরজায় আছড়াতে লাগলো। এবার বিছানা না ছেড়ে জ্বালাতন হয়ে চিৎকার করে বললাম, এই দূরা দূরা, তাহলে বন্দুকের গুলিতে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। শাসানির ফল হলো। একটা কণ্ঠস্বর শুনলাম, ও মিস্টার স্মিথ, আপনি কি আমাকে ভুলে গিয়েছেন? মনে নেই ওয়াং বগিতে আমি আপনাকে যেসব দৃশ্য দেখিয়েছিলাম? সিয়েরা লিওনের একজন কালা আদমির সঙ্গে পরিচয় হয়েছিল। মনে হলো তারই কণ্ঠস্বর। স্থানীয় লোকেদের বিশ্বাস সে হচ্ছে জুজু মানুষ, অলৌকিক জাদু জানে। আমি বললাম, হ্যাঁ মনে পড়েছে, কিন্তু কোথায় তুমি? বাইরে গিয়েও তো আমি কাউকে দেখতে পেলাম না।
উত্তর হলো, হতে পারে, কিন্তু আমি এখানেই আছি। আচ্ছা, একটু সবুর করুন, আমি আপনাকে আরো কিছু দেখাবো। বিছানা থেকে নেমে চেয়ারের ওপর বসে আমি আরো কিছু দেখবার অপেক্ষায় রইলাম। এখানে এই ঘরের ভেতর থেকে আরেকটা ঘরে যাওয়া যায়। মাঝে আছে একটা দরজা। ওইদিকে তাকিয়ে দেখি, কি আশ্চর্য, দরজার মাথার উপরে রয়েছে একটা কালো আদমির মুখ। অবাক হয়ে ভাবছি, কেমন করে ওই অসম্ভব জায়গায় তার আবির্ভাব হলো। হঠাৎ সে জিভ বের করে আমায় ভেঙে কাটল। না, এতটা বাড়াবাড়ি সহ্য করা অসম্ভব। আমি তেরিয়া হয়ে তার দিকে ছুটে গেলাম। সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল মুখ। সেই দরজাটা খুলে ফেলে তার পিছনে দৃষ্টি নিক্ষেপ করেও কারো টিকি প্রচণ্ড আবিষ্কার করতে পারলাম না। আবার দরজা বন্ধ করে চেয়ারের ওপর এসে বসে পড়লাম দোস্তর মতো। হঠাৎ কে যেন হেসে উঠল। চোখ খুলে দেখি দরজার টঙে আবার সেই কালো মুখ। আবার সে আমাকে ভিঞ্চি খাচ্ছে। এবারে আমি আর চেয়ার ছেড়ে উঠলাম না, নাচারের মতো বসে রইলাম চুপচাপ। একটু পরেই মুখখানা আবার মিলিয়ে গেল। কি যেন বলল, মেঝের দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখলাম মস্ত একটা সাপ সরসর করে আমার চেয়ারের দিকে এগিয়ে আসছে। এতক্ষণে বেশ বুঝলাম এসব হচ্ছে আমার চোখের ভ্রান্তি। তবু সাপটা যেন চেয়ারের কাছে এসে পড়ে। আমি তাড়াতাড়ি পা দুটো উপরে তুলে না নিয়ে থাকতে পারলাম না। পরের দিন দুপুরে ডিস্ট্রিক্ট কমিশনার আর শাসনকর্তার ওখানে ছিল আমার ভোজনের নিমন্ত্রণ। তাদের কাছে আগের রাতের ঘটনাটা খুলে বললাম। আমিও যা ভেবেছিলাম তারাও তাই বললেন। কেউ আমাকে নিয়ে মজা করেছে। তারা আমার সঙ্গে এলেন আমার বাসাটা খান তল্লাশি করবার জন্য। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্দেহজনক কিছু পাওয়া গেল না। শেষে স্থির হলো আজ রাত্রে পাহারাওয়ালারা এই বাড়িখানার চারদিক ঘিরে মোতায়েন থাকবে। এখান থেকে 20 গজ দূরে আছে আরেকখানা বাড়ি। সেখানে হাজির থাকবে দুজন শ্বেতাঙ্গ রাজকর্মচারী। আজও রাত্রে আবার যদি সেরকম শব্দ হয়, আমি যেন খুব চিৎকার করে বলি, কে ওখানে? তৎক্ষণাৎ শ্বেতাঙ্গ কর্মচারীরা বেগে ছুটে আসবেন এবং বাড়ির চতুর্সীমার মধ্যে কাউকে দেখতে পেলেই পাহারাওয়ালারা বন্দুক থেকে করবে অগ্নিবর্ষণ। আবার রাত হলো। যথাসময়ে আমিও বিছানায় গিয়ে শুলাম। কেটে গেল মিনিট 15। তারপরেই শুরু হলো দরজার উপর সেই আঁচড়া আঁচড়ি। চিৎকার করে উঠল উচ্চকণ্ঠে, কে ওখানে? দ্রুত পদে ছুটে এলো শ্বেতাঙ্গ কর্মচারীরা, হাতে তাদের রিভলভার। পাহারাওয়ালারা চারদিকে ছুটোছুটি করতে লাগলো, কিন্তু কাকে ধরবে? কোথাও নেই জনমানব। তারপরেও 1 সপ্তাহ কাল আমি সেই বাসায় বাস করেছিলাম। রোজ রাত্রেই ঘটত অমনি সব অলৌকিক ঘটনা, কিন্তু আমি সেসবে আর আমল আনতাম না। খাবার দাওয়ার পর বিছানায় গিয়ে শুয়ে পড়ে বলতাম, আর নয়, এখন বিদায় হো, আমি একটু ঘুমোতে চাই। সঙ্গে সঙ্গে আর কিচ্ছু শুনতে বা দেখতে পেতাম না। আরেকটা উল্লেখযোগ্য কথা, আমি আসবার আগে এখানে কোনো উৎপাত হয়নি। আমার পরেও ও বাড়িতে বাসা বেঁধেছিলেন একজন শ্বেতাঙ্গ ডাক্তার। তখনও ঘটেনি কোনো আজব ঘটনা।